দর্শক আমন্ত্রণ যমুনাকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ভৌগোলিক অবস্থানের কারণে সবশেষে 2026 সালকে বরণ করল যুক্তরাষ্ট্র। এশিয়া থেকে ইউরোপ মাতল আতশবাজির বর্ণিল আলোকছটায়। টানা 4 দিনের সহিংসতায় উত্তাল ইরান। ফার্স প্রদেশে গেট ভেঙে গভর্নর অফিসে ঢোকার চেষ্টা। লাগামহীন মূল্যস্ফীতির জেরে ছড়ায় ক্ষোভ। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব নিলেন জোহরান মামদানি। কোরআন শরীফ ছুঁয়ে শপথ বাক্য পাঠ। সাবওয়ে স্টেশনের অনুষ্ঠানে পাশে ছিলেন স্ত্রী। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। বর্ণিল আলোকছটা আর জমকালো আয়োজনে 2026 সালকে বরণ করে নিল বিশ্ব। ভৌগোলিক অবস্থানের কারণে সবার শেষে নতুন বছরকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। এর আগে আতশবাজির মাধ্যমে বর্ষবরণ উৎসবে মাতে লন্ডন, বার্লিন, এথেন্স সহ গুরুত্বপূর্ণ সব শহর। এশিয়ার দেশে দেশে ছিল নজরকাড়া আয়োজন। রঙিন হয়ে ওঠে দুবাই সহ মধ্যপ্রাচ্যের সব বড় শহরের আকাশও। টাইমস স্কয়ারের ঐতিহ্যবাহী ক্রিস্টাল বলে আলো জ্বালানোর মধ্য দিয়ে নতুন বছর 2026 সালকে বরণ করে নেয় মার্কিনীরা। ভৌগোলিক অবস্থানের কারণে বরাবরের মতোই সবার শেষে নতুন বছরকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। ব্রাজিলের কোপাকাবানা সমুদ্র সৈকতে নতুন বছরকে বরণ করে নিয়েছে লাখ লাখ মানুষ। 12 মিনিট ধরে ফোটানো হয় 19টি নৌকা বোঝাই আতশবাজি। নববর্ষ উদযাপনে আতশবাজিতে রঙিন হয়ে ওঠে ইউরোপের আকাশ। বর্ণিল আলোর মনোমুগ্ধকর ঝলকানি ছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে, যা উপভোগ করেন হাজার হাজার মানুষ। বিগ বেনের ঘড়ির কাঁটা 12টা ছুতেই উল্লাসে মাতেন ব্রিটিশরা। 2026 সাল বরণে চোখ ধাঁধানো আয়োজন ছিল লন্ডনে। আতশবাজির ঝলকানিতে বর্ণিল হয়ে ওঠে স্কটল্যান্ডের আকাশও। জমকালো আনুষ্ঠানিকতায় 2026 সাল বরণ করেছে গ্রিসের এথেন্স শহরের বাসিন্দারা। আয়োজনের কমতি নেই অন্যান্য দেশেও। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনে 2026 সালকে বরণ করেছে চীন। 33 বার ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বাসিন্দারা। বর্ষবরণের নানা আয়োজন ছিল থাইল্যান্ডেও। নতুন বছর বরণে তাইওয়ানের 101 তলা তাইপেই টাওয়ারে ছিল আতশবাজির মনোমুগ্ধকর প্রদর্শনী। ঘড়ির কাঁটা 12টা ছুতেই নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেয় হংকং। জমকালো আতশবাজি আর সাংস্কৃতিক আয়োজনে ইংরেজি নববর্ষ বরণ করেছে কাতার। বর্ষবরণে আতশবাজির বর্ণিল প্রদর্শনী ছিল দুবাইয়ে। মধ্যপ্রাচ্য সহ এশিয়ার অন্যান্য দেশেও ছিল জমকালো আয়োজন। এর আগে ভৌগোলিক কারণে ঘড়ির কাঁটা সবার আগে 12টা স্পর্শ করে নিউজিল্যান্ডে। নতুন বছরকে বরণ করে নিতে আতশবাজির বর্ণিল আলোয় ছেয়ে যায় অকল্যান্ডের আকাশ। এরপর 2026 সালকে স্বাগত জানাতে আতশবাজিতে মেতে ওঠে সিডনি হারবার। অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও চলে নববর্ষের আয়োজন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভয়াবহ আগুনের কবলে আমস্টারডামের ঐতিহাসিক ভন্দেলকার্ক চার্চ। নতুন বছর উদযাপনে জ্বালানো আতশবাজির আগুনে পুড়ে গেছে প্রায় 150 বছরের পুরনো গির্জাটির বিশাল একটি অংশ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই গির্জাটির প্রায় পুরো অবকাঠামোয় ছড়িয়ে যায় আগুন। ভেঙে পড়ে ভবনটির ঐতিহাসিক চূড়াটি। ধসে যায় ছাদের বিশাল অংশ।
আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় এলাকাটিতে জরুরি অবস্থা জারি করে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আতশবাজির আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় পার্শ্ববর্তী হিলেগম ও গ্রোনিনগেন শহর। এসব ঘটনার জেরে চলতি বছর থেকে দেশটিতে আতশবাজি নিষিদ্ধের আইন জারির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তা অভিযান চলাকালে 220 কেজির বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক জব্দ করেছে ইতালির পুলিশ। আরও জব্দ করা হয়েছে প্রায় 11.5 কেজি ওজনে বিশালাকার মেগা বম্ব ডিভাইস। পূর্ব সিসিলিতে অবৈধ আতশবাজির গোপন লেনদেন দমনে চলে নিরাপত্তা বাহিনীর এই অভিযান। এ সময় একটি ভ্যান থামিয়ে তার ভেতর থেকে কয়েক ডজন উচ্চমানের বোমা ও লঞ্চিং মর্টার উদ্ধার করে তারা। এ ঘটনায় 3 জনকে আটক করে পুলিশ। তাদের ভাষ্যমতে নতুন বছর উদযাপনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এসব বোমা ও আতশবাজি। ইরানের ক্রমেই সহিংস হয়ে উঠছে সরকার বিরোধী বিক্ষোভ। আন্দোলনের চতুর্থ দিনেও দেশটির বিভিন্ন শহরে পুলিশের সাথে সংঘাতে জড়িয়েছে বিক্ষোভকারীরা। ফার্স প্রদেশে একটি সরকারি ভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টাও চালায় একদল ব্যক্তি। আর এ ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। এদিকে বিক্ষোভে এক যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তা অস্বীকার করেছে ইরান সরকার। জীবনযাত্রায় লাগামহীন ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত রোববার থেকে ইরান জুড়ে চলছে এই বিক্ষোভ। গেট ভেঙে গভর্নরের অফিসে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের। এই দৃশ্য ইরানের ফার্স প্রদেশে। এ সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে, যাতে আহত হয়েছে 3 পুলিশ। সরকারি স্থাপনায় হামলার জেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। নাশকতার অভিযোগে আটক করা হয়েছে 4 বিক্ষোভকারীকে। বুধবার ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ সহিংসতার খবর পাওয়া গেছে। গত 3 বছরের মধ্যে এটি ইরানের সবচেয়ে বড় বিক্ষোভ। চরম মূল্যস্ফীতির প্রতিবাদে রোববার শুরু হওয়া ব্যবসায়ীদের এই বিক্ষোভ কর্মসূচি ছড়িয়ে পড়েছে ইরান জুড়ে। জীবনযাপনের লাগামহীন ব্যয় বৃদ্ধির অভিযোগে এতে এখন যোগ দিয়েছে ছাত্র জনতা। এক বিক্ষোভকারী নিহত হওয়ার খবর ছড়িয়েছে কয়েকটি পশ্চিমা গণমাধ্যম, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ইরান সরকার। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিযোগ, অর্থনৈতিক চাপ তৈরির মাধ্যমে ইরানের সরকার পতনের স্বপ্ন দেখছে পশ্চিমারা। এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমরা একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রয়েছি। এই মুহূর্তে শত্রুরা অর্থনৈতিক চাপ তৈরির মাধ্যমে আমাদের পতন ঘটানোর স্বপ্ন দেখছে। বোমা, যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র দিয়ে আপনি কোনো জাতিকে জয় করতে পারবেন না। আমাদের পরাজিত করতে হলে তাদের আমাদের মুখোমুখি হতে হবে। আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ, ঐক্যবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকি, তাহলে তাদের পক্ষে ইরানকে নত করা সম্ভব হবে না। এদিকে আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দিয়েছে তেহরান। সাবেক অর্থমন্ত্রী আব্দুল নাসের হেমাতিকে দেয়া হয়েছে দায়িত্ব। গত সোমবার আন্দোলন শুরুর পর পদত্যাগ করেন আগের গভর্নর। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আন্তর্জাতিক জলসীমায় আবারও বেশ কয়েকটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটি সাউদার্ন কমান্ড। দাবি, মাদক পরিবহনের অভিযোগে চালানো হয়েছে এসব হামলা, যাতে 8 জন নিহত হয়েছে। এক বিবৃতিতে ওয়াশিংটন জানায়, মঙ্গলবার একটি নৌযান টার্গেট করে হামলা চালিয়েছে মার্কিন সেনারা, যাতে 3 জন নিহত হয়। পরে আরেক বিবৃতিতে আরও 2টি নৌযানে হামলার তথ্য জানায় তারা। এই হামলায় প্রাণ গেছে 5 জনের। গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় প্রাণ গেছে কমপক্ষে 115 জনের। যুক্তরাষ্ট্রের শিকাগো, লস অ্যাঞ্জেলেসে পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ডের সদস্যদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব রাজ্যে বাস করা অভিবাসী দমনে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। বিতর্কিত এই পদক্ষেপের জেরে ব্যাপক আইনি বাধার মুখে পড়েন প্রেসিডেন্ট, যার জেরে বুধবার রাজ্যগুলো থেকে আপাতত ন্যাশনাল গার্ড সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। তবে অপরাধের মাত্রা পুনরায় বৃদ্ধি পেলে ভবিষ্যতে আরও কঠোরভাবে নিরাপত্তা বাহিনী মোতায়েন করার হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব নিলেন জোহরান মামদানি। সিটি হল নয়, বরং ম্যানহাটনের সাবওয়ে স্টেশনে উচ্চারণ করেন শপথ বাক্য। পাশে ছিলেন তার স্ত্রী রামাদুয়াজি। খেটে খাওয়া মানুষের পক্ষে লড়াইয়ের জন্য তিনি সুপরিচিত। সেই শ্রমজীবীদের সম্মান জানাতেই অভিনব এই অভিষেক অনুষ্ঠান। মসনদে বসেই নিউ ইয়র্কের আবাসন সমস্যা এবং শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিলেন তিনি।
family and friends and to inaugurate the ম্যানহাটনের পরিত্যক্ত ওল্ড সিটি সাবওয়ে স্টেশন ঘড়ির কাঁটা পার করেছে রাত 12টার ঘর। স্টেশনের মাঝামাঝি পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখে দাঁড়ালেন জোহরান মামদানি, পাশেই তার স্ত্রী রামা দুয়াজি। নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে পাঠ করলেন শপথ বাক্য। do solemnly swear নিউ ইয়র্কের প্রথম দক্ষিণ এশীয় ও আফ্রিকান বংশোদ্ভূত হিসেবেও মার্কিন রাজনীতিতে নাম লেখালেন 34 বছর বয়সী এই রাজনীতিক। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং শিক্ষাবিদ রাষ্ট্রবিজ্ঞানী মাহমুদ মামদানির সন্তান জোহরান। মাত্র 7 বছর বয়সে নিউ ইয়র্কে আসা জোহরানের লেখাপড়ার হাতেখড়িও এই শহরে। হাউজিং কাউন্সিলর হিসেবে কর্মজীবন শুরু করার পর দরিদ্র মানুষদের উচ্ছেদ হওয়া থেকে বাঁচানোর আইনি লড়াই করতে করতেই খুঁজে পান রাজনীতিতে আসার প্রেরণা। শুরু থেকেই দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের অধিকার আদায়ে উচ্চকিত মামদানির কণ্ঠ। নিউ ইয়র্কের ট্যাক্সি ড্রাইভারদের অধিকার আদায়ে আমরণ অনশনেও নামেন তিনি। টানা 15 দিন না খেয়ে রাত্রি যাপন করেন নিউ ইয়র্কের সড়কে, যাতে মওকুফ হয় 2000 চালকের 450 মিলিয়নের ঋণ। শুধু এই নয়, গেট ফ্রি বাস আন্দোলনের সমর্থনে বেশিরভাগ সময়ই সবুজ স্যুট পরে জনসম্মুখে হাজির হন তিনি। উত্তরাধিকার সূত্রে পাওয়া নাচ গানে বরাবরই পটু মামদানি। রাজনীতিতে অভিষেকের আগে র্যাপার মিস্টার কার্ডামাম নামে ছিল সুখ্যাতি। এমনকি তার একটি গান চলচ্চিত্র ব্যবহার করেন মা মীরা নায়ার। জীবনসঙ্গী হিসেবেও তিনি বেছে নিয়েছেন আরেক শিল্পী মার্কিন সিরিয় অ্যানিমেটর রামা দুয়াজিকে। দায়িত্ব গ্রহণের জন্য নিউ ইয়র্কের শ্রমজীবী মানুষের প্রতীক সাবওয়ে স্টেশনকে বেছে নেন জোহরান। শপথের সময় হাত রাখেন মুসলিম ঐতিহ্যের প্রতীক 19 শতকের প্রাচীন কোরআন শরীফে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। গাজা উপত্যকায় বিস্ফোরক বোঝাই এপিসি ব্যবহারের প্রমাণ মিলেছে ইসরায়েলের বিরুদ্ধে। উঠে এসেছে সাঁজোয়া জানে কয়েক টন শক্তিশালী নন মিলিটারি বোমা ব্যবহারের তথ্য। বার্তা সংস্থা রয়টার্সের দাবি, বিমান হামলার সময়ই ঘটানো হতো বিস্ফোরণ, যে কারণে পার্থক্য ধরতে পারতেন না গাজাবাসী। যুদ্ধবিরতি কার্যকরের কয়েক মাস আগেই গাজায় বেশ কয়েকটি আর্মড পার্সোনাল ক্যারিয়ার এপিসি মোতায়েন করে ইসরায়েল। সময়ের সাথে সাথে বাড়তে থাকে সংখ্যা। প্রাথমিকভাবে এটিকে সেনা বহনকারী যান হিসেবেই ভাবা হচ্ছিল। আদতে এটি ছিল নতুন মারণাস্ত্র। উপত্যকায় টার্গেট করা ভবন ধ্বংসে যুদ্ধবিরতির আগে ভয়াবহ রণকৌশল এঁটেছিল নেতানিয়াহু বাহিনী, যার সাথে জড়িত M113 এপিসির ব্যবহার। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সাঁজোয়া এই যান থেকেই উপত্যকায় বোমা বিস্ফোরণ ঘটাতো আইডিএফ। অনুসন্ধান বলছে, বিমান হামলার সময় এপিসি থেকেও ঘটানো হতো বিস্ফোরণ, তাই অনেক বাসিন্দাই ধরতে পারতেন না তফাৎ। স্যাটেলাইট ও ড্রোন ফুটেজে ধরা পড়েছে একাধিক দৃশ্য। আমি নিজ চোখে এপিসি গুলো দেখেছি, একদম কাছেই ছিল। এগুলো 5 থেকে 7 মিনিট অন্তর অন্তর বিস্ফোরিত হচ্ছিল। 1 কিলোমিটার দূর থেকেও নাকি তা অনুভব করা গেছে। বিস্ফোরিত এপিসির ধ্বংসাবশেষও ধরা পড়ে রয়টার্সের ক্যামেরায়। একাধিক সামরিক সূত্রের বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে, কেবিন সাইজের উপর ভিত্তি করে আনুমানিক 1 থেকে 3 টন বিস্ফোরক বোঝাই করা হতো এপিসিগুলোতে, যেখানে বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হতো নন মিলিটারি অ্যামোনিয়াম নাইট্রেট। ভয়াবহ বিষয় হলো, মার্কিন বোমা মার্ক 84 এর সমতুল্য শক্তিশালী এসব এপিসি, অর্থাৎ মুহূর্তেই ধূলিসাৎ হতে পারে বহুতল ভবন। প্রমাণ থেকে বোঝা যাচ্ছে, এ ধরনের ডিভাইস দিয়ে প্রকৃতপক্ষে খুবই বড় বিস্ফোরণ ঘটানো যায়, একটি ভবনকে মাটিতে মিশিয়ে দিতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে সাধারণত এপিসি সৈন্য ও সরঞ্জামাদি পরিবহনের জন্য ব্যবহৃত হয়, কিন্তু সামরিক যানে বিস্ফোরক ভর্তি করা আন্তর্জাতিক আইন বিরোধী। বরাবরের মতোই ইসরায়েলের সাফাই, যুদ্ধের সমস্ত নিয়ম মেনেই পরিচালনা করা হয়েছে অভিযান। গাজা সিভিল ডিফেন্সের তথ্য মতে, যুদ্ধবিরতি কার্যকরের মাসখানেক আগ পর্যন্ত গড়ে প্রতিদিন 20টির মতো এপিসি বিস্ফোরিত হতো উপত্যকায়। জাতিসংঘ বলছে, যুদ্ধে গাজার 81% ভবন ক্ষতির সম্মুখীন হয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ। সুইজারল্যান্ডের একটি বিলাসবহুল বারে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর জানিয়েছে সুইস পুলিশ। আহত অনেককে উদ্ধার করে নেওয়া হয়েছে হাসপাতালে। এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 1টার দিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ক্রান্স মন্টানা স্কি রিসোর্টের বারে এই দুর্ঘটনাটি ঘটে। সেখানে ইংরেজি বর্ষবরণের কনসার্ট চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কনসার্টে আলোকসজ্জার জন্য ব্যবহৃত পাইরোটেকনিক্স থেকে আগুনের সূত্রপাত হয়, যা থেকে পরবর্তীতে জোরালো বিস্ফোরণ ঘটে। বারটিতে বিস্ফোরণের সময় 100-এরও বেশি মানুষ অবস্থান করছিলেন। নিউ ইয়ার কেন্দ্র করে বহু পর্যটকদের সমাগম হয়েছিল সেখানে।
এর মধ্যে রিসোর্টটির ওপর নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। সিরিয়া ইরাক সীমান্তের কাছে এক ভূগর্ভস্থ টানেলের ভিডিও নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই ভিডিও প্রকাশ করেছেন এক ব্যক্তি। দাবি করা হচ্ছে হিজবুল্লাহ সহ বেশ কিছু সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্র সহায়তা দিতে দীর্ঘদিন ধরে এই সুড়ঙ্গ নির্মাণ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এই নিয়ে 6 বছর আগে প্রকাশিত ফক্স নিউজের প্রতিবেদন যাচাই করে গুরুত্বপূর্ণ সাদৃশ্য খুঁজে পেয়েছে দ্য জেরুজালেম পোস্ট। পরিত্যক্ত এই টানেলটির অবস্থান ইরাক সিরিয়ার সীমান্তবর্তী কোনো এক জনবিরল মরু এলাকায়। সুড়ঙ্গের প্রবেশপথ বেশ চওড়া, সহজেই চলাচল করতে পারে ভারী যানবাহন। ভেতরে কত দূর অবধি যাওয়া যায় জানে না কেউ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কালাত আল মুদিক নামের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। ক্যাপশনে দাবি করা হয়, ইরাক সীমান্ত থেকে 3-4 কিলোমিটার দূরে অবস্থিত ইমাম আলী ঘাটির ফুটেজ এটি। আকাশপথের নজরদারি এড়িয়ে হিজবুল্লাহ আর ফাতেমিউন ব্রিগেড সহ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ করতেই এই টানেল নির্মাণ করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। আলোচিত ওই পোস্টে গেল বছরের ডিসেম্বরে প্রকাশিত আরও একটি ভিডিও সংযুক্ত করে পোস্টদাতা। তাতে এই সুড়ঙ্গ খননের দৃশ্য ধরা পড়ে। দাবি করা হয় আসাদপন্থীরা এই টানেল তৈরি করেছে, যদিও বিদ্রোহীদের আক্রমণে আপাতত বন্ধ নির্মাণ কাজ। এদিকে এটি সত্যিই ইমাম আলী ঘাটির ফুটেজ কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এ নিয়ে 6 বছর আগে প্রকাশিত ফক্স নিউজের একাধিক প্রতিবেদন পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ সাদৃশ্য খুঁজে পেয়েছে সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। 2019 সালের সেপ্টেম্বরে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় গোপনে সামরিক ঘাঁটি তৈরি করছে ইরান। স্যাটেলাইট থেকে পাওয়া বেশ কিছু ছবি বিশ্লেষণ করে ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন সামরিক সরঞ্জামের মজুদের কথাও বলা হয়েছিল সে সময়। বিগত সরকারের আমলে এমন বহু গোপন সুড়ঙ্গ আর সেনাঘাঁটি ছিল সিরিয়ায়। বিনা বাধায় সিরীয় ভূখণ্ড ব্যবহার করে লেবাননে হিজবুল্লাহর কাছে সামরিক সহায়তা পাঠাতে পারত ইরান। তবে সিরিয়া থেকে লেবাননে ইরানের অস্ত্র সরবরাহের পথ প্রায় বন্ধ বলে ঘোষণা দিয়েছিল হিজবুল্লাহ। নতুন করে সেই পথ আবারও চালু হয়েছে কিনা তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে 2/3 আসনে জয় পাবে বিজেপি, এমন মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার একটি সভায় এই দাবি করেন অমিত শাহ। নির্বাচনের আগে দলীয় কার্যক্রম এবং পরিকল্পনা তত্ত্বাবধানের পাশাপাশি নেতাকর্মীদের উজ্জীবিত করতে হাই প্রোফাইল নেতার এই সফর। সভায় তিনি বলেন, তৃণমূলের দুর্নীতির কারণে রাজ্যের উন্নয়ন আটকে গেছে। তাই আসন্ন নির্বাচনে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে পশ্চিমবঙ্গের সরকার গড়বে। এর পাশাপাশি যে কোনো মূল্যে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ারও ঘোষণা দেন অমিত শাহ। পশ্চিমবঙ্গের পরিস্থিতি আজ দেখুন, পুরো রাজ্য দুর্নীতি স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। রাজ্যের উন্নয়ন আটকে গেছে। তাই এপ্রিলের বিধানসভা নির্বাচনে বিজেপি 2/3 আসন পেয়ে সরকার গড়বে। এখন থেকে স্পাইসি ক্রিসপি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নারীদের দেয়া হচ্ছে সামরিক প্রশিক্ষণ। শেখানো হচ্ছে বন্দুক চালনা, শত্রুর হামলা মোকাবিলা, বাংকার নির্মাণ সহ আত্মরক্ষামূলক নানা উপায়। নারী ছাড়াও গ্রাম প্রতিরক্ষায় নিয়োজিত মোট 150 ব্যক্তি পাচ্ছেন এসব প্রশিক্ষণ। ভিলেজ ডিফেন্স গার্ডসের স্বেচ্ছাসেবকদের জন্য এই আয়োজন করেছে ভারতীয় সেনাবাহিনী। এলাকায় চলমান সন্ত্রাস বিরোধী অভিযানের মাঝেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। অঞ্চলটিতে সন্ত্রাসী কার্যক্রম রুখতেই এই পদক্ষেপ, জানিয়েছে প্রশাসন। রাইফেল লোড করা থেকে শুরু করে টার্গেট নির্ধারণ, গুলি ছোড়া সব হাতে ধরে শেখানো হচ্ছে। জম্মু কাশ্মীরে এই আয়োজন ভারতীয় সেনাবাহিনীর। চেনাব উপত্যকায় বিশেষ সামরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে তরুণ স্বেচ্ছাসেবকদের, যাদের নিয়ে তৈরি হয়েছে ভিলেজ ডিফেন্স গার্ডস বা ভিজিডি। জম্মু কাশ্মীরে চলমান সন্ত্রাস বিরোধী অভিযানের মাঝেই শুরু হয়েছে এ কার্যক্রম।
ভারতীয় সামরিক বাহিনী জানায়, নারী স্বেচ্ছাসেবক সহ প্রায় 150 ভিজিডি সদস্য পাচ্ছেন ট্রেনিং, স্বয়ংক্রিয় রাইফেল চালনা, বাংকার নির্মাণ এবং শত্রু হামলা প্রতিহত সহ বিভিন্ন ধরনের সামরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে তাদের। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তা জোরদার এবং স্বেচ্ছাসেবকদের প্রাথমিক প্রতিরক্ষা শক্তি হিসেবে গড়ে তোলাই কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে গ্রাম প্রতিরক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবীরা। পুরনো আমলের রাইফেলের পরিবর্তে আধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র চালনার প্রশিক্ষণ দেয়ায় সরকারকে ধন্যবাদ জানান তারা। ভারতীয় গোয়েন্দাদের দাবি, বর্তমানে জম্মু কাশ্মীর অঞ্চলে সক্রিয় রয়েছে বেশ কিছু স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী। তাদের প্রতিহত করতেই সাম্প্রতিক মাসগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা বাহিনীর তৎপরতা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্ক। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।